একসময় অনেক বড় রাজ্য ছিল। প্রতাপপুর নাম। প্রতাপপুরের নামডাক অনেক ছিল। প্রতাপপুর রাজ্যের রাজা অনেক শক্তিশালী ও ক্ষমতাবান ছিল। তার কোনো কিছুতেই অভাব ছিল না। তার একমাত্র পুত্র রুদ্রপ্রতাপ সিং খুবই শক্তিশালী ও সুন্দর ছিল। রুদ্রপ্রতাপকে বিয়ে করার জন্য অনেক রাজকুমারীরই স্বপ্ন ছিল, কিন্তু রুদ্রপ্রতাপ কারো সাথেই বিয়ে করতে রাজি ছিল না। রাজাও খুব দুশ্চিন্তায় ছিল যে রাজকুমার কেন বিবাহ করছে না। একদিন এমনভাবেই রাজা রাজকুমারকে বলে, পুত্র, তোমার বিবাহের বয়স হয়ে গেছে। এখন তোমার বিবাহ করে নেওয়া উচিত। আমি জানি পিতাশ্রী, কিন্তু আমি এখন বিবাহ করতে চাই না। পুত্র, এখানে অনেক সুন্দরী সুন্দরী রাজকুমারী এবং যোগ্যবান রাজকুমারী আছে। তুমি এদের ভিতর থেকেই কাউকে বেছে নাও তোমার সাথে বিবাহ করার জন্য। কিন্তু পিতাশ্রী, আমার যে এদের ভিতর কাউকেই পছন্দ না। আমার জন্য কোনো অনোখা রাজকুমারী আসবে, যে সবার থেকে আলাদা হবে এবং খুবই সুন্দর হবে। কিন্তু পুত্র, অত সুন্দরী রাজকুমারী কোথার থেকে আসবে বলো? তাহলে আমি বিবাহ করব না পিতাশ্রী, কারণ তার এতটা সুন্দর তো হওয়া উচিত যে আমার সাথে টক্কর দিতে পারে। কারণ এত সুন্দর না হলে আমি তো মোটেও বিয়ে করব না, কারণ আজ পর্যন্ত কেউ সুন্দরের দিক থেকে আমাকে টক্কর দিতে পারেনি। এই শুনে রাজা খুবই দুশ্চিন্তার ভিতরে পড়ে যায়। আর তখনই মহারানী আসে এবং বলে, আমার পুত্র একদম ঠিক বলেছে। তার রূপের সাথে আজ পর্যন্ত কেউ টক্কর দিতে পারেনি। কিন্তু পুত্র, হয়তো তোমার মতো সুন্দর আর কোনো রাজকুমারীই নেই, তাই তুমি এদের ভিতর থেকেই কাউকে বিবাহ করে নাও। তখনই সেখানে সেনাপতি এসে উপস্থিত হয় এবং রানীকে বলে, মহারানী, আপনার যদি অনুমতি থাকে তাহলে কি আমি একটা কথা বলতে পারি? অবশ্যই সেনাপতি, তোমার কি কথা বলার আছে তুমি সেটা বলো। মহারানী, আমি এমন এক রাজকুমারীর সন্ধান জানি যে সবার থেকে সুন্দর, কিন্তু আমি শুনেছি সে দূরে জঙ্গলে কোথায় থাকে। তাকে বলে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। কি, দূরে জঙ্গলে থাকে? কিন্তু কেন সেনাপতি? এটা তো কেউ জানে না রানীমা, কিন্তু শুনেছি সেখানে পৌঁছানো খুবই কঠিন। কিন্তু সেই রাজকুমারীকে খুবই সুন্দর দেখতে, সেটা আমিও শুনেছি। অনেকে তো মানে এমন রাজকুমারী আছে, কিন্তু আদেও ওই রাজকুমারী আছে কিনা সেটা কেউ জানে না। এই কথা শুনে রাজকুমার খুবই বিচলিত হয়ে পড়ে এবং তখনই সে বলে ওঠে, যদি তাহলে এমনই হয়, তাহলে আমি ওই রাজকুমারীকেই বিয়ে করব, আর কাউকে না। এ তুমি কি বলছো পুত্র? যদি ওই রাজকুমারীর আদৌ কোনো অস্তিত্ব না থাকে, তাহলে তুমি কিভাবে বিবাহ করবে? এমন হতে পারে না। সেনাপতি যতক্ষণ বলেছে, তাহলে নিশ্চয়ই রাজকুমারীর অস্তিত্ব আছে। আমি ওই রাজকুমারীকে বিয়ে করব। যদি ওই রাজকুমারী না থাকে, তাহলে আপনারা যাকে বলবেন আমি তাকেই বিবাহ করব। এই শুনে রাজা ও রানী খুবই দুশ্চিন্তায় পড়ে যায় এবং তখনই রাজা বলে ওঠে, ঠিক আছে, তোমাকে আমি একবার অনুমতি দেব, কারণ তুমি পরে এই না বলতে পারো যে তোমার পিতাশ্রী তোমাকে একবারও অনুমতি দিল না। তাই তুমি একবারই অনুমতি পাবে। এই শুনে রাজকুমার খুবই খুশি হয়ে যায় এবং বিপরীত দিকে একটা গুহায় কার যেন গুনগুনানের আওয়াজ আসছিল। হুম 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 লা 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 লা। তখনই এই গুহা থেকে একটা টিয়া পাখি বেরোয় এবং বলে ওঠে, তাড়াতাড়ি গাছের থেকে সুন্দর সুন্দর ফল পেড়ে আনি, না হলে পড়িয়া আবার রেগে যাবে। তারপর টিয়া জঙ্গলের দিকে ফল পাড়তে চলে যায় এবং তখনই অনুভব করে জঙ্গলের দিকে কেউ আসছে, তাই তাড়াতাড়ি করে গুহার দিকে চলে যায়। অন্যদিকে রাজকুমার খুবই খুশি হলো এবং তার বাবা মার কাছ থেকে আশীর্বাদ চাইলো এবং অনুমতি চাইলো যাওয়ার জন্য। পিতাশ্রী, মাতা, আমি ওই রাজকুমারীর খোঁজে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমি তাকে নিয়ে ফিরব। আপনারা আমায় আশীর্বাদ করুন। যাও পুত্র, আমি তোমায় আশীর্বাদ করলাম, যেন তুমি ওই রাজকুমারীর খোঁজ পেয়ে যাও এবং সঙ্গে করে নিয়ে আসো। আর তুমি যদি ওই রাজকুমারীর খোঁজ না পাও পুত্র, তাহলে আমি যাকে বলবো তোমাকে তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আমি রাজি আছি বাবা। এটা শুনে রাজা খুবই খুশি হয় এবং তখনই রাজপুত্র জঙ্গলের দিকে চলে যায় রাজকুমারীর খোঁজে এবং তখনই তার সামনে সেনাপতি এসে উপস্থিত হয় এবং বলতে লাগে,
আমার কিছু বলার আছে রাজকুমার। বলুন সেনাপতি, আপনার কি বলার আছে? রাজকুমার, আমি আপনাকে এটা বলতে চাচ্ছি, আপনি প্রথমে দক্ষিণ দিকে যান। সেখানে একটা সাধু বসবাস করে এবং তিনি রাজকুমারী যেখানে থাকে তার ঠিকানা বলে দেবে আপনাকে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে সেই সাধুর কাছেই যাব এবং রাজকুমারীর খোঁজ করব। তারপর রাজকুমার সেই সাধুর খোঁজে বেরিয়ে পড়ে এবং অন্যদিকে সেনাপতি রাজদরবারে ফিরে যায় এবং তখনই রাজা তাকে বলে, সেনাপতি, তুমি আমার পুত্রকে কি বললে? কিছুই না রাজা সাহেব, শুধু তাকে সঠিক পথ দেখালাম। ঠিক আছে, যেন আবার এমন না হয় তুমি যে পথ দেখালে সেটা আবার সম্পূর্ণ ভুল হলো। এমন কিছুই হবে না রাজা সাহেব, আপনি আমার উপর ভরসা করুন। রাজকুমার রাজকুমারীকে নিয়েই ফিরবে। যদি এমন হয় তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। এই শুনে সেনাপতি খুবই খুশি হয়ে যায় এবং অন্যদিকে রাজকুমার দক্ষিণ দিকে গিয়ে একটা গ্রাম দেখতে পায় এবং তখন সে বলে ওঠে, সেনাপতি তো বলল দক্ষিণ দিকে আশ্রম আছে, কিন্তু এখানে তো সম্পূর্ণটাই গ্রাম। তাহলে একটা কাজ করি, গ্রামের লোকের কাছে শুনে দেখি। রাজকুমার তারপর গ্রামের দিকে যায় এবং তখন গ্রামের লোকজন একে অপরের সাথে কথা বলছিল এবং তখনই তারা রাজকুমারকে দেখে। তখন রাজকুমার গ্রামের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে ওঠে, আমি একজন সাধুকে খুঁজছি, আপনি কি তার ঠিকানা বলতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, আপনি সেই মহান জ্ঞানী সাধু বাবার কাছে এসেছেন, তাই না? হ্যাঁ, আমি তার কাছে এসেছি। আপনি কি তার ঠিকানা আমায় বলতে পারবেন? ওনার আশ্রম এখান থেকে কিছুটা দূরত্বেই অবস্থান করে। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এই শুনে রাজকুমার খুবই খুশি হয়ে যায় এবং তারপর মঙ্গল রাজকুমারকে নিয়ে আশ্রমের দিকে বেরিয়ে পড়ে। তখনই রাজকুমার মঙ্গলকে জিজ্ঞাসা করে ওঠে, আচ্ছা, তুমি কি এমন কোনো রাজকুমারীর সন্ধান জানো যে সব থেকে বেশি সুন্দর? হ্যাঁ, শুনেছি ওই রাজকুমারীর ব্যাপারে, যে ওই রাজকুমারী বিশ্ব সুন্দরী। ওই রাজকুমারী বলে এমন জায়গায় থাকে যেখানে কেউ পৌঁছাতে পারে না। সেই রাজকুমারীকে দেখার জন্য বড় বড় লোকেরা, বড় বড় মহারাজা, রাজকুমাররা পাগল হয়ে বসে রয়েছে। কিন্তু আমার মনে হয় ওই রাজকুমারী আদৌ কোনো অস্তিত্ব নেই। কেন? তোমার কেন মনে হয় যে এটা গল্প? তুমি কি এর আগে এই গল্প শুনেছো? না না, শুনিনি। কিন্তু আপনিই বলুন, রাজকুমারী তো মহলে থাকে, তাই না? সে জঙ্গলে একা একা কিভাবে থাকতে পারে? এটা শুনে রাজকুমারও ভাবনায় পড়ে যায়। তারপর তারা দুজনে আশ্রমে এসে পৌঁছায় এবং তখনই মঙ্গল বলে ওঠে, এই যে আশ্রম, তাহলে আমি এখন আসি। আপনি ভালো থাকবেন। এটা বলে মঙ্গল সেখান থেকে চলে যায় এবং আশ্রম দেখে রাজকুমার রুদ্র সিং খুবই খুশি হয়। তখনই অন্যদিকে ওই গুহায় পরী আর টিয়া পাখি ছিল। তখনই পরী টিয়া পাখিকে বলে ওঠে, তোমাকে আমি মিষ্টি ফল আনতে বলেছিলাম, তুমি কি এনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি মিষ্টি ফল নিয়ে এসেছি। তাহলে এবার এটাকে কি করব আমি? তুমি প্রতিবারই ভুলে যাও, এটাকে এর সঠিক জায়গায় পৌঁছে দাও, কিন্তু মনে রেখো কেউ যেন তোমায় না দেখে। আপনি একদমই চিন্তা করবেন না, আমি এটাকে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। কিন্তু আপনি কি খাবেন না এই ফল? আমার এই ফলের দরকার নেই, তুমি আগে তাড়াতাড়ি যাও আর মনে রেখো আমি কি বললাম। তারপর টিয়া পাখি সেই ফলগুলো নিয়ে উড়ে চলে যায় এবং তখনই পরী নিজে নিজে বলে ওঠে, কত বছর হয়ে গেল কিন্তু এখনো সঠিক সময় আসলো না, কি জানি আরও কত বছর লাগবে। তারপর পরী জঙ্গলে ঘোরার জন্য একটা বাঘে রূপান্তরিত হয়, কারণ পরী মাঝে মাঝেই বিভিন্ন রূপ নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে, কারণ চিনে ফেললে তার জীবনে সংকট নেমে আসতে পারে। আর তখনই সেই আশ্রমের সাধু রাজকুমারকে দেখে বলে ওঠে, আরে, আপনি কে? আপনাকে তো দেখে কোনো রাজকুমার মনে হচ্ছে, তা এখানে কেন? হ্যাঁ সাধু বাবা, আমি রাজকুমারী। আমি আপনার সাথে দেখা করতে এসেছি, কারণ আমি সেই সুন্দর রাজকুমারীর খোঁজে এসেছি।
সুন্দর রাজকুমারীর কথা শুনে সাধু বাবা খুবই বিভ্রান্ত হলো এবং তখনই রাজকুমারকে বলে ওঠে, আপনাকে কে বলল যে সুন্দরী রাজকুমারীর অস্তিত্ব আছে? আমাকে আমার সেনাপতি বলেছে যে সে কোনো দুর্গম জায়গায় রয়েছে, যেখানে কেউ পৌঁছাতে পারে না। কিন্তু আপনি কি জানেন সে জায়গাটা কোথায়? কিন্তু পুত্র, তুমি জেনে কি করবে? আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এই শুনে সাধু বাবা কিছু ভাবে এবং পরক্ষণই রাজকুমারকে বলে ওঠে, কিন্তু পুত্র, সেখানে যে পৌঁছানো খুবই দুষ্কর, কারণ তাকে একটা পরী এবং একটা টিয়া পাখি যে সর্বদাই রক্ষা করে। কি? পরী? কিন্তু পরী তো হয় না। না, পরীরা থাকে। পরীরা মানুষের থেকে লুকিয়ে থাকে, যাতে মানুষ তাদের খুঁজে না পায়। বুঝেছো তুমি? এটা শুনে রাজকুমার চমকে যায় এবং তখনই সাধু বাবাকে বলে ওঠে, সাধু বাবা, দয়া করে আমায় বলুন, আমি ওই রাজকুমারীর সাথে বিয়ে করতে চাই। আপনি আমাকে বলুন, ওই পরী আর ওই টিয়া পাখি আমি কোথায় পাবো? এটা শুনে সাধু বাবা খুশি হয় এবং বলে ওঠে, ঠিক আছে, এখান থেকে সোজা যাও। তুমি একটা জঙ্গল দেখতে পাবে। সেই জঙ্গলে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। তোমাকে সবার সাথে মোকাবেলা করতে হবে। পরী মাঝে মাঝেই রূপ বদল করে ঘুরে বেড়ায়। তুমি যদি তাকে চিনতে পারো, তাহলে সেই তোমাকে রাজকুমারীর ঠিকানা বলবে। এটা শুনে রাজকুমার খুবই খুশি হয়ে যায় এবং সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সেই জঙ্গলে এসে পৌঁছায় এবং জঙ্গলে যেতে যেতে সে নিজে নিজেই বলে ওঠে, আমার তো মনে হচ্ছে এটাই সেই জঙ্গল। এই জঙ্গলের কথাই সাধু বাবা আমাকে বলেছে। আমি না হলে আরও একটু এগিয়ে যাই। তারপর রাজকুমার সেই জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে এবং অপরদিকে রাজবাড়িতে সেনাপতি নিজের কক্ষে বসে বসে নিজে নিজেই বলে ওঠে, আমার উপর হাসা, তাই না? একবার রাজকুমার রাজকুমারীকে নিয়ে আসুক, তারপরে আমিও দেখাবো আমি কোন গাছের ধান। শুধু আমার উপর হাসা, তাই না? সেনাপতি কাকে এমন বলছে এবং কী বা কারণ থাকতে পারে এমন বলার। এবং অন্যদিকে রাজা সাহেব খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ রাজকুমার রাজকুমারীর পিছে গেছিল এবং সে যদি রাজকুমারীকে না পায় তাহলে রাজকুমার খুবই ভেঙে পড়বে। এবং তখনই রানীমা বলে ওঠে, মহারাজ, আপনাকে দেখে এমন চিন্তিত কেন লাগছে? আপনার কি হয়েছে? তুমি তো জানোই সাবিত্রী, আমাদের পুত্র ওই রাজকুমারীর পেছনে গেছে। আদেও কি হবে তা আমি জানি না, এবং আমি ওই রাজকুমারীকে চিনিও না। বলছেন তো আপনি ঠিকই, কিন্তু আপনি তো জানেন রাজকুমার খুবই জিদ্দি। সে একবার যা চায় তা করেই ছাড়ে। বলছো তো তুমি ঠিকই। আমি শুধু এই প্রার্থনা করি যেন রাজকুমার খুব তাড়াতাড়ি ফিরে আসে। তা আমিও চাই মহারাজ, আমিও এই প্রার্থনাই করি সে যেন সুস্থ সবল থাকে এবং তার সব মনোকামনা পূর্ণ হয়, সে যেন রাজকুমারীকে নিয়ে ফিরে আসে। তখনই রাজকুমার জঙ্গলের ভিতরে এসে উপস্থিত হয় এবং এদিকে ওদিকে দেখতে থাকে এবং দেখতে দেখতে সে একটা বাঘকে দেখতে পায় এবং বলে ওঠে, আরে, কত সুন্দর বাঘ! আমি এই বাঘটাকে শিকার করে বাবার জন্য নিয়ে যাব। বাবা তাহলে খুবই খুশি হবে। তখনই রাজকুমারের সাধু বাবার কথা মনে পড়ে এবং রাজকুমার বলে ওঠে, আরে, এত সুন্দর বাঘ! এত সুন্দর বাঘ তো আমি কখনোই দেখিনি। এটা কি পরী হতে পারে? যখনই বাঘ বুঝতে পারল যে রাজকুমার তাকে দেখে নিয়েছে, তখনই সে সেখান থেকে চলে যেতে থাকে এবং রাজকুমারও সেই বাঘের পেছন পেছন যেতে থাকে এবং তখনই সেই বাঘ গুহার ভিতরে চলে যায় এবং তখন রাজকুমার গুহার বাইরে গিয়েই দাঁড়িয়ে থাকে এবং নিজে নিজেই বলে ওঠে, আরে, বাঘটা তো গুহার ভিতরে চলে গেল। আমার কি এখন গুহার ভিতরে যাওয়া উচিত? তখনই সে কাউরের আওয়াজ শুনতে পায় এবং দেখে একটা টিয়া পাখি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং সে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এ মা, তোমার কি হয়েছে? আর তোমার এই ক্ষতই বা কিভাবে হলো? আমাকে একটা শিকারি পাখি আঘাত করেছে, আমাকে সাহায্য করো। তারপর রুদ্র সিং সেই টিয়া পাখিকে ওঠায় এবং জঙ্গল থেকে কিছু জড়িবুটি নিয়ে তাকে ঠিক করে এবং তখন বলে ওঠে, তোমার শরীরটা এখন ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি
কিন্তু আপনি এই গভীর জঙ্গলে একা একা কী করছেন? আমি এখানে সবথেকে সুন্দর রাজকুমারীকে খুঁজতে এসেছি। কি? খুব সুন্দর রাজকুমারী, কিন্তু আপনি তার ঠিকানা পেলেনই বা কী করে? আর সে তো কোনো অস্তিত্বই নেই তার এই পৃথিবীতে। না না, আমি জানি সে আছে। আমার মন বলে সে আছে। সে শুধু গল্প নয়, সে সত্য। এই শুনে টিয়া পাখি খুবই চিন্তায় পড়ে যায় এবং বলে ওঠে, ও আচ্ছা এমন, তাহলে আপনি তাকে খুঁজে বের করুন। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। তারপর টিয়া পাখি সেখান থেকে উড়ে যেতে থাকে এবং তখনই রাজকুমারের সাধুর কথা মনে পড়ে যায় এবং টিয়া পাখিকে বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমাকে পরীর ঠিকানাটা দিতে পারো? আপনি বোধহয় পাগল হয়ে গেছেন। এখনকার সময় কি আর পরী আছে? আমি জানি তুমি সেই টিয়া পাখি যে পরীর সাথে থাকে। এ তুমি কি বলছো? আমি কোনো পরিটরিকে জানি না, আর আমি তার সাথে থাকিও না। আপনি বোধহয় পাগল হয়ে গেছেন। আমি জানি তুমি কেন বলছো না। তুমি হয়তো ভাবছো আমি হয়তো পরীকে বন্দি করতে এসেছি, কিন্তু এমন না। তুমি বিশ্বাস করো, আমি শুধু রাজকুমারীর খোঁজ করতেই এসেছি। তারপর রাজকুমার টিয়া পাখিকে মানাতে থাকে এবং অনেকক্ষণ মানানোর পর টিয়া পাখি মেনে যায় এবং বলে ওঠে, ঠিক আছে, তুমি তাহলে আমার পেছনে আসো। তারপর টিয়া পাখি সেই গুহায় নিয়ে যায় যেখানে বাঘ ঢুকেছিল এবং এটা দেখে রাজকুমার খুবই অবাক হয়ে যায় এবং টিয়া পাখিকে বলে ওঠে, তুমি আমাকে এই গুহার ভিতরে কেন নিয়ে যাচ্ছ? কারণ পরী এই গুহার ভিতরেই থাকে। তখনই রাজকুমারের চোখ সামনে যায় যেখানে একটা পরী দাঁড়িয়েছিল। সে খুবই সুন্দর ছিল আর তার ডানা খুবই চকচক করছিল। প্রথমবার কোনো পরীকে দেখে রাজকুমার চমকে যায় এবং বলে ওঠে, এটা তো সত্যিই পরী। আর পরী কত সুন্দর দেখতে। হ্যাঁ, পরী খুবই সুন্দর হয় এবং খুব শক্তিশালীও হয়। কিন্তু তুমি এখানে কেন এসেছো? কারণ আমি সেই রাজকুমারীর কাছে পৌঁছাতে চাই যে খুবই সুন্দর। না, সে নেই। এমন কোনো রাজকুমারীর অস্তিত্বই নেই। হয়তো তোমাকে কেউ ভুল বলেছে। না, আমি জানি এটা সত্য। কারণ সাধু বাবা আমাকে নিজে বলেছে যে আপনি তাকে রক্ষা করেন। এটা শুনে পরী খুবই অবাক হয়ে যায় যে সাধু বাবা কিভাবে বলতে পারে, এবং তখন পরী বলে ওঠে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমায় রাজকুমারীর খবর দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি শুধু একবার আমায় বলুন কি শর্ত। আমি সব শর্তে রাজি। ঠিক আছে, তোমাকে সবার প্রথমে জাদুই নদীকে খুঁজতে হবে। জাদুই নদী? কিন্তু এটা দিয়ে কি হবে? জাদুই নদী তোমাকে রাজকুমারীর কাছে পৌঁছে দেবে। আমি ঠিক বুঝতে পারলাম না। জাদুই নদী কিভাবে আমায় রাজকুমারীর কাছে পৌঁছে দেবে? কারণ ওই জাদুই নদীর পাশেই রাজকুমারী মূর্তি হয়ে আছে। তুমি যখন ওই জাদুই নদীর জল রাজকুমারীর মাথায় ঢালবে, তখন রাজকুমারী আবার মূর্তি থেকে মানুষ রূপে রূপান্তরিত হবে। রাজকুমারী তাহলে মূর্তি কিভাবে হয়েছিল? এটা রাজকুমারীর জন্মের কথা। রাজকুমারী খুবই সুন্দরী রূপে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তখন তার সুন্দরতা দেখে একটা খারাপ জাদুকরণী খুবই হিংসা করত। তাই সেই জাদুকরী রাজকুমারীকে পাথর বানিয়ে দেয় আর রাজকুমারীর বাবা মাকে মেরে ফেলে। তখন আমি রাজকুমারীকে বাঁচিয়ে আনি আর ওই জাদুই নদীর পাশে লুকিয়ে রাখি। তাহলে আপনি যতক্ষণ ওই জাদুই নদীর কথা জানেন, তাহলে আমাকে কেন বলছেন না? আমি যদি তোমায় বলে দিই, তাহলে আমার পরীক্ষায় তুমি পাশ কিভাবে হবা, তাই না? আর তুমি যদি রাজকুমারীকে সত্যিই বিবাহ করতে চাও, তাহলে যে তোমায় জাদুই নদী খুঁজতেই হবে। এই কথা শুনে রাজকুমার ভাবনায় পড়ে যায় এবং তখন বলে, ঠিক আছে, আমি ওই জাদুই নদী খোঁজার জন্য অবশ্যই যাব। তারপর রাজকুমার জাদুই নদী খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাজকুমার বুঝতে পারছিল না যে সে কি করবে। তাই তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগে। হে ঈশ্বর, আমার মনে যদি সত্যিই কোনো ছলনা না থাকে, তাহলে আপনি আমায় অবশ্যই জাদুই নদীর কাছে পৌঁছাতে সাহায্য করবেন। এবং অন্যদিকে রাজা ও রানী খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ রাজপুত্র গেছে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, এখনও ফিরল না। সেই জন্য রানীমা বলে ওঠে, এখনও রাজকুমার
ফিরে কেন আসলো না? আমার পুত্রর কিছু হয়ে যায়নি তো মহারাজ? আপনি শুভ কথা বলুন মহারানী, আমার পুত্র অবশ্যই ঠিক থাকবে। তখনই সেখানে সেনাপতি এসে উপস্থিত হয় এবং রানীমা রেগে তাকে বলতে থাকে, এ আপনি কি করলেন সেনাপতি? আপনি কেন ওই রাজকুমারীর কথা আমার রাজপুত্রের সামনে বললেন? আপনি জানেন না সে এখন কোথায়? আমরা নিজেরাও জানি না এখন কোথায়। এখন আমি কি করব আপনিই বলুন। আপনি চিন্তা করবেন না মহারানী, রাজকুমার ঠিক ফিরে আসবে। কখন আসবে আমার পুত্র? 1 সপ্তাহ বেশি হয়ে গেল, এখন এসে ফিরল না। আমার যে খুবই চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না মহারানী, রাজকুমার ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। রাজাও কিছু বুঝতে পারছিল না। তখন সে বলে ওঠে, আপনি কি জানেন সেনাপতি, আমার রাজপুত্র কোন দিকে গেছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি জানি। রাজকুমারের পেছনে পেছনে আমি সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন এবং তারা বলল রাজকুমার ঠিক জায়গায় পৌঁছে গেছে। তাহলে রাজকুমারীকে পেয়েছে নিশ্চয়ই? না না, রাজকুমারীকে এখনো পাইনি, কিন্তু রাজকুমারীর ঠিকানা ঠিকই পেয়ে গেছে। রাজকুমার রাজকুমারীকে নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবে মহারাজ। এটা শুনে রাজা ও রানীমা খুবই খুশি হয়। আর অন্যদিকে রাজকুমার খুবই চিন্তা করছিল। তখন সে একটা টিয়া পাখিকে দেখে, আর সেই টিয়া পাখিটি তার পেছনে আসার জন্য ইশারা করে। রাজকুমার প্রথমে অবাক হয়, কিন্তু পরে সেই টিয়া পাখির পেছন পেছন যায় এবং সেই টিয়া রাজকুমারকে জঙ্গল থেকে অনেক দূরে একটা নদীর কাছে নিয়ে আসে। আর সেটাই হলো জাদুই নদী। আর নদীটি খুবই সুন্দর ছিল। নদীটি দেখে রাজকুমার খুবই খুশি হয় আর বলে ওঠে, মনে হচ্ছে এটাই সেই জাদুই নদী। তোমাকে অনেক অনেক ধন্যবাদ টিয়া পাখি, আমি জানি তোমাকে ঈশ্বর পাঠিয়েছে। তারপর রাজকুমার জাদুই নদীর জল নেয় আর নদীর ওই পাশে চলে যায়। সেখানে একটা মূর্তি ছিল। মূর্তিটিকে দেখে রাজকুমার খুবই খুশি হয়। তারপর যেমন পরী বলেছিল ঠিক তেমন করেই জাদুই নদীর জল রাজকুমারীর মাথায় ঢালে। তারপর রাজকুমারী নিজের আসল রূপে চলে আসে এবং রাজকুমারী খুবই সুন্দর ছিল। তাকে দেখে রাজকুমার খুবই অবাক হয়, কারণ রাজকুমারীর থেকে বেশি সুন্দরী আর কাউকে দেখেনি। তখনই সেখানে পরী আর টিয়া পাখি চলে আসে আর পলি বলে ওঠে, তার মানে তুমিই সেই ব্যক্তি যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, কারণ তুমিই রাজকুমারীকে সঠিক করতে পেরেছ। পরীর কথা শুনে রাজকুমার অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে, আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। কারণ আমাকে ঈশ্বর বলেছিল রাজকুমারীকে সেই মুক্ত করতে পারবে যে রাজকুমারীর জন্য যোগ্য হবে। আর তুমিই সেই ব্যক্তি যে রাজকুমারীকে এই শ্রাপ থেকে মুক্ত দিয়েছ। এখন তুমি রাজকুমারীকে নিয়ে যেতে পারো, কিন্তু তুমি সর্বদা তার সাথে থেকো। অবশ্যই, আমি সর্বদা রাজকুমারীর সাথে থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। তারপর রাজকুমার রুদ্র সিং রাজকুমারীকে নিয়ে মহলে চলে আসে। আর রাজা আর রানী তাদের দেখে খুবই খুশি হয় এবং রাজকুমারীকে দেখে খুবই অবাক হয়, কারণ এত সুন্দরী রূপবতী রাজকুমারী আর কখনো দেখেনি। তখনই সেখানে সেনাপতি চলে আসে আর জোরে জোরে হাসতে থাকে। সেনাপতিকে এত খুশি দেখে রাজা বলে ওঠে, আপনি এত হাসছেন কেন সেনাপতি? কারণ আমি আমার ভাইয়ের কাছে শর্ত রেখেছিলাম যে পৃথিবীতে সব থেকে সুন্দরী রাজকুমারী আছে, কিন্তু আমার ভাই আমার কথায় বিশ্বাস করেনি। আমাকে মূর্খ বলেছে যে এমন কোনো রাজকুমারীর অস্তিত্বই নেই। কিন্তু আজ দেখুন মহারাজ, রাজকুমার সত্যিই সেই সুন্দরী রূপবতী রাজকুমারীকে নিয়ে এসেছে। এই কথা শুনে রাজা রানী খুবই খুশি হয় এবং রাজা বলে ওঠে, আমি খুবই খুশি হয়েছি। সত্যিই রাজকুমারীর থেকে বেশি সুন্দরী আর কোনো রাজকুমারী নেই। তখনই খুশি হয়ে রানীমা বলে ওঠে, এখন যখন আমার পুত্র তার রাজকুমারীকে নিয়ে এসেছে, তাহলে এখন আমাদের খুব শীঘ্রই তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ রানী, তুমি একদম ঠিক বলেছ। খুব শীঘ্রই এদের বিয়ে দিয়ে দেব। এই শুনে রাজকুমার ও রাজকুমারী খুবই খুশি হয় এবং কিছুদিন পরেই ওদের বিয়ে হয়ে যায়। খুশি খুশি একসাথে থাকে এবং অন্যদিকে পরীও মাঝে মাঝে রাজকুমারীর খোঁজ খবর নিত। আর টিয়া আর পরীও খুবই খুশি ছিল। এভাবেই গল্পটা সমাপ্তি হয়।
গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।